কি, মানে কোন ডেফিনিশনগুলো মিট হইলে আমরা একটা আইটেমকে পিপি হিসেবে ডিফাইন করব। তারপর হচ্ছে রিকগনিশন, আপনার কি কি ক্রাইটেরিয়া মিট হইলে আমরা একটা আইটেমকে পিপি হিসেবে রিকগনাইজ করব, এটা সম্পর্কে বলা আছে। তারপর পিপি ক্যারিং অ্যামাউন্ট কী হবে, তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জেস আর ইম্পেয়ারমেন্ট লসেস, এগুলো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী হবে। তো এই চারটা প্রিন্সিপাল ইস্যু সম্পর্কে আপনার এই স্ট্যান্ডার্ডটাতে ডিটেলসে বলা আছে। তো এখন এই স্ট্যান্ডার্ডটাতে কাভার করবে না কোন পিপিইগুলো, কিছু জিনিস আছে যেগুলো আপনার কিছু অ্যাসেট আছে যেগুলো আপনার এই স্ট্যান্ডার্ডতে আসবে না, অ্যাপ্লাই হবে না স্ট্যান্ডার্ডটা। তার মধ্যে প্রথমে কি আছে দেখেন, আইফআরএস 5 হচ্ছে পিপি হেল্ড ফর সেল, যে সব প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আপনার বিক্রি করে দেওয়ার জন্য রাখা হয়েছে, ওই সব অ্যাসেটস কিন্তু আপনার ওইগুলোর জন্য আলাদা করে স্ট্যান্ডার্ড আছে আইফআরএস 5। তো এগুলো i16 আসবে না, এগুলো আইফআরএস 5 চলে যাবে। এরপর হচ্ছে IAS 41 বায়োলজিক্যাল অ্যাসেটস রিলেটেড টু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, আপনার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি রিলেটেড যেসব বায়োলজিক্যাল অ্যাসেট আছে, একদম সিম্পল এক্সাম্পল হচ্ছে মনে করেন গরুর খামারের গরু হচ্ছে একটা বায়োলজিক্যাল অ্যাসেট। তো এই বায়োলজিক্যাল অ্যাসেটসটা আপনার এই IAS 16 আসবে না, এটার জন্য আলাদা IAS আছে IAS 41, আপনার বায়োলজিক্যাল অ্যাসেটটা IAS 41 কাভার হবে। এখানে আরেকটা জিনিস বলা আছে দেখেন, আদার দ্যান বিয়ারার প্ল্যান্টস, মানে বিয়ারের প্ল্যান্ট ছাড়া। বিয়ারের প্ল্যান্টসটা কি, বিয়ারের প্ল্যান্ট সম্পর্কে এখানে বলা আছে দেখেন, বিয়ারের প্ল্যান্ট ইজ এ লিভিং প্ল্যান্ট দ্যাট ইজ ইউজড ইন দ্য প্রোডাকশন অর সাপ্লাই অফ এগ্রিকালচার প্রডিউস। বিয়ারের প্ল্যান্ট হচ্ছে একটা জ্যান্ত গাছ। একটা সিম্পল এক্সাম্পল দিই, মনে করেন এখন আমের দিন চলতেছে, তো এই যে আম গাছটা হচ্ছে একটা বিয়ারের প্ল্যান্ট, এটা একটা জ্যান্ত গাছ। এটা কেন ইউজ হয়, এটা এগ্রিকালচার প্রোডাকশন দেওয়ার জন্য ইউজ হয়। এগ্রিকালচার প্রডিউস হচ্ছে আম, মনে করেন আম গাছ কেন ইউজ হচ্ছে, আম প্রডিউস করার জন্য। তো এই যে আম গাছটা, এটা হচ্ছে একটা বিয়ারার প্ল্যান্ট, এটা আপনার IAS 16 চলে আসবে, মানে IAS 16 অ্যাপ্লাই হবে এই বিয়ারার প্ল্যান্টের জন্য। তো এখানে আরেকটা লাইন দেওয়া আছে দেখেন, দ্য স্ট্যান্ডার্ড ডাস অ্যাপ্লাই টু বিয়ারার প্ল্যান্টস বাট ইট ডাস নট অ্যাপ্লাই টু দ্য প্রডিউস অফ দ্য বিয়ারার প্ল্যান্ট। মানে আপনার বিয়ারার প্ল্যান্টে আপনার IAS 16 অ্যাপ্লাই হবে, বাট বিয়ারার প্ল্যান্ট থেকে যে প্রডিউসটা হবে, এগ্রিকালচার প্রডিউস যে আমটা হবে, এটা কিন্তু আবার এই স্ট্যান্ডার্ডটাতে আসবে না, এটা চলে যাবে হচ্ছে আপনার IAS 2-তে, ইনভেন্টরিতে। তো মেইনলি এখানে এটাই বলা হয়েছে। তো এরপর IFRS 6 এক্সপ্লোরেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসেটস, এটাও আপনার IAS 16 আসবে না, এটা আলাদা করে এটার জন্য আপনার স্ট্যান্ডার্ড আছে IFRS 6। তো এখানে আরেকটা লাইন দেওয়া আছে দেখেন, however this standard applies to property plant and equipment used to develop or maintain the assets described in B and C। মানে হচ্ছে আপনার IAS 41 আর IAS 6 এ যে অ্যাসেটসগুলো আছে ওগুলোকে ডেভেলপ করার জন্য যদি আলাদা করে কোনো পিপি থাকে, মানে পিপি ইউজ করা হয়, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আপনার বায়োলজিক্যাল অ্যাসেটস, মনে করেন আপনি একটা গরু ফার্ম দিয়েছেন, তো ওখানে বায়োলজিক্যাল অ্যাসেটস হচ্ছে গরু, কিন্তু এই যে ফার্মটা বানিয়েছেন আপনি, এটা কিন্তু আবার বায়োলজিক্যাল অ্যাসেটস না, এটা হচ্ছে আপনার পিপি, এটা আপনার কোথায় চলে যাবে, এটা IAS 16 চলে যাবে। তো এটাই বলতে যাচ্ছে যে আপনার বায়োলজিক্যাল মানে IAS 41 আর IFRS 6 এ যে অ্যাসেটগুলো আছে ওগুলোকে ডেভেলপ করা অথবা ওগুলোকে মেনটেন করার জন্য যদি কোনো পিপি ইউজ করা হয়, ওইটা IAS 16 চলে যাবে। এখন আমরা প্রথমেই প্রিন্সিপাল ইস্যু ছিল কি, প্রথমে প্রিন্সিপাল ইস্যু হোয়াট ইজ পিপি কি, তো এটা দেখি আমরা। PPE are tangible item held for production of goods, supply of services, rental purposes, admin purposes, are expected to be used during more than one period. PPE হচ্ছে কি, ট্যাঞ্জেবল আইটেমস হচ্ছে যে আইটেমসটাকে আপনি ধরতে পারবেন, ছুঁতে পারবেন, অনুভব করতে পারবেন, এই ধরনের আইটেমগুলো হচ্ছে ট্যাঞ্জেবল আইটেম। তো পিপিই হচ্ছে একটা ট্যাঞ্জেবল আইটেম যেটা আপনার গুডস প্রোডাকশন করার জন্য অথবা সার্ভিস সাপ্লাই দেওয়ার জন্য অথবা রেন্টাল পারপাসে আপনি ভাড়া দিবেন, কোনো একটা কিছু ভাড়া দিয়ে আয় করবেন এই পারপাসে, অথবা অ্যাডমিন পারপাসে যদি এরকম কোনো আইটেম রাখা হয় যেটা আপনি এক্সপেক্ট করতেছেন 1 বছর চেয়ে বেশি যাবে, তো এই ধরনের আইটেমগুলো হচ্ছে পিপি, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো এই যে পিপির মধ্যে কি স্পেয়ার পার্টস পড়বে নাকি, স্পেয়ার পার্টস হচ্ছে কোনো যন্ত্রপাতির যে পার্টসগুলো আছে ওগুলোকে স্পেয়ার পার্টস বলে, তো এই জিনিসগুলো কি পিপিতে আসবে নাকি। তো এখানে দুইটা জিনিস দেওয়া আছে দেখেন, ইফ স্যাটিসফাইস ডেফিনেশন অফ পিপি, যদি আপনার পিপির যে ডেফিনেশন এটা স্যাটিসফাই করে, যদি 1 বছর হচ্ছে বেশি সময় মানে এটার আয়ুষ্কাল হয়, সেক্ষেত্রে এটা আপনার পিপি হিসেবে রেকর্ড হবে।
ইফ ডাজ নট স্যাটিসফাই ডেফিনিশন অফ পিপি, যদি মানে পিপির ডেফিনিশনকে স্যাটিসফাই না করে, পিপি ডেফিনিশনের মধ্যে না পড়ে, সেক্ষেত্রে রেকর্ডেড অ্যাজ ইনভেন্টরি হিসেবে রেকর্ড করতে হবে। তো পিপি কি এটা আমরা জানলাম। এখন পিপি রিকগনাইজ কীভাবে করব, কখন করব? তো পিপি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যখন অ্যাকোয়ার করা হয়, এটা বিভিন্নভাবে অ্যাকোয়ার করতে পারেন আপনি। এটা আপনি ডিরেক্টলি পারচেস করতে পারেন, অথবা কারো দিয়ে বানাইতে পারেন, অথবা এক্সচেঞ্জ করে আপনার বিজনেসে কোনো অ্যাসেট থাকলে ওইটা এক্সচেঞ্জ করে আরেকটা অ্যাসেট নিতে পারেন, অথবা আপনি ডেফার্ড মানে ইএমআই, আমরা এখন ইএমআই দিয়ে মোবাইল নিচ্ছি, এটা নিচ্ছি, ওইটা নিচ্ছি, এভাবে আপনি পিপি অ্যাকোয়ার করতে পারেন। তো এটা আপনি কখন রিকগনাইজ করবেন? যখন এখানে 3টা দেওয়া আছে, দেখেন, probable that future economic benefits associated with the item will flow to the entity, মানে ওই আইটেমটা কেনার কারণে আপনার এন্টিটিতে ফিউচার ইকোনমিক বেনিফিট আসবে, ফ্লো করবে। আপনি ওই অ্যাসেটটার কারণে আপনি আপনার যে বিজনেস আছে, বিজনেসে ইকোনমিক বেনিফিট পারবে। তো এরকম হইতে হবে প্রথমে। তারপর দ্য কস্ট অফ দ্য আইটেম ক্যান বি মেজার্ড রিলায়েবলি, মানে ওই আইটেমটার যে কস্ট, এটা রিলায়েবলি মেজার করতে পারতে হবে। এই 2টা ক্রাইটেরিয়া যদি মিট করে, তাহলে এটা আমরা রিকগনাইজ করব পিপি হিসেবে। আরেকটা জিনিস বলা আছে, এটাকে দেখেন, অ্যাসেটস কন্ট্রোল বাই দ্য এন্টিটি, মানে আপনি যে আইটেমটাকে পিপি হিসেবে রিকগনাইজ করতে চান, ওইটা মাস্ট আপনার কন্ট্রোলে থাকতে হবে। এটা যদি আপনার কন্ট্রোল না থাকে, তাহলে আপনি পিপি হিসেবে এটাকে রেকর্ড করতে পারবেন না। তো এটা একটা এক্সাম্পল হচ্ছে, মনে করেন চিড়িয়াখানায় যেসব পশু পাখি আছে, এগুলো আপনি চাইলে পিপি, এগুলো হচ্ছে আপনার অ্যাসেটস, এগুলো আপনার কন্ট্রোলের মধ্যে আছে, এগুলো আপনি পিপি হিসেবে রেকগনাইজ করতে পারবেন। এখন যদি এরকম হয় যে মনে করুন সাফারি পার্কের যে পশু পাখিগুলো আছে, এগুলো কিন্তু আবার আপনার কন্ট্রোলে নাই। কিছু পশু পাখি আছে খাঁচার বাইরে, তো এইসব পশু পাখি কিন্তু আপনার কন্ট্রোলে নাই, তো এগুলো আপনি পিপি হিসেবে রেকগনাইজ করতে পারবেন না। তো এটাই মেনলি বলা হচ্ছে। তাহলে 3টা ক্রাইটেরিয়া মিট করতে হবে। প্রথম হচ্ছে আপনার ফিউচার ইকোনমিক বেনিফিট, আপনার ইকোনমিক বেনিফিট আসতে হবে ওই পিপিটা পারচেস করার কারণে। সেকেন্ড হচ্ছে আপনার ওই পিপিটাকে যে কস্টটা, এটা আপনি রিলায়েবলি মেজার করতে পারবেন। আর থার্ড হচ্ছে ওই আইটেমটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। তো এই 3টে জিনিস যদি মিট হয়, তাহলে আপনি ওই আইটেমটাকে পিপি হিসেবে রেকগনাইজ করতে পারবেন। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। কিছু আইটেম আছে পিপি আইটেম, যেগুলো কিন্তু কেনার কারণে আপনার বিজনেসে কোনো ইকোনমিক বেনিফিট হবে না ফিউচারে, বাট তাও ওগুলো আপনার পিপি হিসেবে ওগুলোকে আপনার রিকগনাইজ করতে হবে। তো ওই আইটেমগুলো কোনগুলো দেখেন, পিপি নেসেসারি ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড সেফটি রিজন, আপনার এনভায়রনমেন্টাল অথবা সেফটি রিজনের কারণে যদি কোনো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কেনার প্রয়োজন পড়ে, ওগুলোকে আপনার পিপি হিসেবে রেকগনাইজ করতে হবে I-16-এ। একটা এক্সাম্পল আছে, দেখেন, কেমিক্যাল ম্যানুফ্যাকচারার মে ইনস্টল নিউ কেমিক্যাল হ্যান্ডলিং প্রসেসেস টু কমপ্লাই উইথ এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টস, একটা কেমিক্যাল ম্যানুফ্যাকচারার যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে, এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট, যেটার কারণে একটা কেমিক্যাল হ্যান্ডলিং প্রসেসেস তাকে ইনস্টল করতে হচ্ছে, তো এটা দিয়ে কিন্তু সে কোনো ফিউচার ইকোনমিক বেনিফিট পাবে না, বা এটা তার একটা রিকোয়ারমেন্ট এনভায়রনমেন্টাল সেফটির জন্য, এই জন্য এটা করতে হচ্ছে, এই পিপিটা তাকে কিনতে হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আপনার পিপি হিসেবে রেকগনাইজ করতে হবে, যদিও এটা থেকে আপনি কোনো ফিউচার ইকোনমিক বেনিফিট পাচ্ছেন না। এরপর মেজর কিছু ইন্সপেকশন আছে, কিছু অ্যাসেটস আছে যেগুলো একটা রেগুলার ইন্টারভ্যালে মেজর বড় সড়ো ইন্সপেকশনের দরকার পড়ে। আবার কিছু অ্যাসেটস আছে যেগুলো আপনার যে পার্টসগুলো আছে এগুলো নিয়মিত চেঞ্জ করতে হয়। তো ওই ক্ষেত্রে ওগুলো আপনার পিপি হিসেবে রিকগনাইজ করতে হবে, যদি পিপির ডেফিনেশনের মধ্যে পড়ে। তো এর মধ্যে দেখেন একটা এক্সাম্পল, এয়ারক্রাফট ইন্টেরিয়র সাচ এস সিটস অ্যান্ড গ্যালিস মে রিকোয়ার রিপ্লেসমেন্ট সেভারাল টাইমস ডিউরিং দ্য লাইফ অফ দ্য এয়ারফ্রেম। একটা এয়ারপ্লেন, এটার লাইফ টাইম অনেক বছর হয়ে থাকে। তো এই এয়ারপ্লেনের লাইফ টাইমের মধ্যে কিন্তু আপনার এয়ারপ্লেনের যে ইন্টেরিয়র, যে সিটস, তারপর যে স্ট্রাকচারগুলো আছে, এগুলো কিন্তু অনেকবার চেঞ্জ করা লাগে। তো এগুলো কিন্তু আপনার অনেক বড় বড় খরচ, অনেক বড় কস্ট, এগুলোকে আপনার পিপি হিসেবে রিকগনাইজ করতে হবে। তো ভিউয়ার্স, রিকগনিশনটাও মোটামুটি বুঝলাম। রিকগনাইজ কখন করব, ফিউচার ইকোনমিক বেনিফিটস, কস্ট শুড বি রিলায়েবলি মেজার্ড, আর হচ্ছে অ্যাসেটস কন্ট্রোল বাই দ্য এন্টিটি, এই 3টা জিনিস থাকতে হবে। তারপর যদি এরকম হয় যে এনভায়রনমেন্টাল আর সেফটি রিজনে কোনো পিপি কেনা হয়েছে, যদিও এটার কোনো ফিউচার ইকোনমিক বেনিফিট পাবে না, সেক্ষেত্রেও এটা আপনার পিপি হিসেবে রিকগনাইজ করতে হবে। আর হচ্ছে মেজর ইন্সপেকশন কস্ট, তারপর রিপ্লেসমেন্ট পার্টস, এগুলো আপনার পিপি হিসেবে রিকগনাইজ করতে হবে। এখন কিছু কস্ট আছে যেগুলো পিপির মধ্যে আসবে না, তার মধ্যে হচ্ছে অ্যাবনর্মাল কস্ট অফ ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডস,
যদি পিপি যেটা কিনেছেন ওটা যদি মানে যে ম্যাটেরিয়াল আছে অ্যাবনর্মাল কস্ট হয়, মানে নর্মাল কস্টের চেয়ে বেশি, অ্যাবনর্মাল কস্ট, লেবারও সেম, তো ওইগুলো আপনার ইনকাম স্টেটমেন্টে ওগুলোকে দেখাইতে হবে, এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে। ওগুলো আপনি পিপি হিসেবে মানে কস্টে আনতে পারবেন না। তারপর প্রিলিমিনারি এক্সপেন্স, প্রি ওপেনিং এক্সপেন্স অফ নিউ ফ্যাসিলিটি, প্রি অপারেটিভ এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এগুলো সব আপনার ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে চার্জ হবে। এগুলো আপনি পিপির কস্ট হিসেবে দেখাতে পারবেন না। তাহলে রেকগনিশন গেল। এখন এই যে একটা পিপি আপনি রিকগনাইজ করবেন, আপনার বুকস অফ অ্যাকাউন্টসে দেখাবেন। এখন পিপিটা মানে কেনার সময় আপনার অনেক ধরনের খরচ হইতে পারে। এখন কোন কোন খরচগুলো আপনার ওই পিপিটাতে ইনক্লুড করবেন? মনে করেন আপনি একটা মেশিনারি কিনছেন, মেশিনারিতে আপনার পারচেস করছেন 1 লাখ টাকা দিয়ে, ওইটা আনতে আপনার খরচ হয়েছে মনে করেন 5,000 টাকা ডেলিভারি কস্ট। তারপরে ওইটা ইনস্টল করতে একজন প্রফেশনালের প্রয়োজন হয়েছে, তাকে দিতে হয়েছে মনে করেন 10,000 টাকা। তারপরে যে জায়গাটাতে করবেন ওখানে আপনার কি বলে সাইট প্রিপারেশন করা লেগেছে। তো এই যে কস্টগুলো, এই কস্টগুলো কি পিপিতে আসবে নাকি আসবে না? পিপির কস্ট কীরকম হবে? তো এই জিনিসটা ডিপেন্ড করে কিসের উপর? এই জিনিসটা ডিপেন্ড করে মুড অফ অ্যাকুইজিশনের উপর, মানে আপনি কি ওয়েতে পিপিটা অ্যাকুইজিশন করেছেন। আমি আগেও বলেছি 4টা মুড আছে অ্যাকুইজিশনের, 4ভাবে আপনি একটা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাকোয়ার করতে পারেন। প্রথমে হচ্ছে ডিরেক্টলি পারচেস করতে পারেন, একটা মেশিনারিজ আপনি ডিরেক্টলি মার্কেট থেকে পারচেস করে নিয়ে আসতে পারেন। সেকেন্ড হচ্ছে সেলফ কনস্ট্রাক্টেড, মানে হচ্ছে আপনার কি বলবো, মানে পিপিটা যে অ্যাসেটসটা ওইটা আপনি নিজে বানিয়ে নিয়েছেন। মনে করেন একটা মেশিনারিজে আপনি একজন প্রফেশনাল রেখেছেন, আপনি র মেটেরিয়ালস মেশিনারিটা বানানোর জন্য যে ম্যাটেরিয়াল দরকার, যে লেবার দরকার, এগুলো সব আপনি নিজে এনে আপনি প্রোভাইড করেছেন, সে বানিয়ে দিয়েছে। তো এই মানে পিপিটা হচ্ছে সেলফ কনস্ট্রাক্টেড, এটা কিন্তু আপনি সরাসরি মানে ফিনিশ কোনো পিপি কিনে নেন নাই, এটা আপনি কনস্ট্রাক্ট করেছেন। তো সেক্ষেত্রে মানে এটাও একটা মোড অফ অ্যাকুইজিশন। তবে এক্সচেঞ্জ হতে পারে, এক্সচেঞ্জ হচ্ছে আপনার এক্সিস্টিং কোনো অ্যাসেটস আছে ওইটা আপনি ট্রান্সফার করে ওইটার বদলে আপনি আরেকটা অ্যাসেটস নিতে পারেন, অ্যাকোয়ার করতে পারেন। আর লাস্টে হচ্ছে ডেফার পেমেন্ট, মানে আপনি পিপি কেনার পরে পেমেন্টটা পরে করতে পারেন। ইএমআই, আমরা এখন বর্তমানে অনেকেই ইএমআইয়ের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকি, মোবাইল বলেন, গাড়ি বলেন, বিভিন্ন কিছু কিনে থাকি। তো এটাও একটা মুড অফ অ্যাকুইজিশন। তো টোটাল 4ভাবে আপনার একটা পিপি আপনি অ্যাকোয়ার করতে পারেন। এখন প্রথম মুড হচ্ছে পারচেস। আপনি যদি পারচেস করেন কোনো মেশিনারি, সেক্ষেত্রে কোন কোন কস্টগুলো আসবে? মেশিনারিটা পারচেস করার সময় যে প্রাইসটা দিয়েছেন আপনি, পারচেস প্রাইস ইনক্লুডিং নন রিফান্ডেবল ট্যাক্স, পারচেস প্রাইসের সাথে যদি কোনো ট্যাক্সও দিয়ে থাকেন যেটা আর রিফান্ড পাচ্ছেন না, ওইরকম যদি কোনো ট্যাক্স থেকে থাকে ওইটা আপনার ইনক্লুড হবে, মানে পিপিতে যোগ হবে। প্লাস এটার সাথে আর কি যোগ হবে দেখেন, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, মানে যে কস্টগুলো ওই পিপিটার সাথে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। এইটার মধ্যে কি আছে দেখেন, এমপ্লয়ি বেনিফিট কস্ট, কোনো একটা এমপ্লয়ির বেনিফিটস যদি কস্ট যদি ওই পিপিটার সাথে ডিরেক্টলি জড়াই থাকে, মানে ওই পিপিটা কেনার পিছনে খরচ হয়েছে, সেক্ষেত্রে ওইটা অ্যাড হবে। তারপর কস্ট অফ সাইট প্রিপারেশন, আমি আগেও বলছি একটা মেশিনারিজ যদি কোনো একটা জায়গায় বসান, ওই সাইটটা প্রিপেয়ার করার জন্য যে কস্টটা ওইটা অ্যাড হবে পিপির সাথে। তারপর ইনিশিয়াল ডেলিভারি আর হ্যান্ডেলিং, ডেলিভারি মানে পিপি মেশিনারিজটা আপনি আপনার সাইটে এনেছেন, একটা ডেলিভারি কস্ট গেছে, তারপর লেবারদের হ্যান্ডেলিং কস্ট গেছে, এই জিনিসগুলো অ্যাড হবে। তারপর ইনস্টলেশন অ্যান্ড অ্যাসেম্বলি কস্ট, এটা ওই মেশিনারিজটা ইনস্টল করার জন্য, অ্যাসেম্বল করার জন্য যে কস্টটা ওইটা অ্যাড হবে। তারপর ট্রায়াল অ্যান্ড রান এক্সপেন্স, আপনি যদি মেশিনটা ফুললি রান করার আগে ট্রায়াল দিয়ে থাকেন, ওই এক্সপেন্সটা অ্যাড হবে। বরোয়িং কস্ট, IS-23 পারমিটস, বরোয়িং কস্ট, মেশিনটা কেনার জন্য যদি আপনি বড় করে থাকেন সেক্ষেত্রে IS-23 আপনাকে যতটুকু পারমিট করেছে আপনি ততটুকু কস্ট হিসেবে রেকগনাইজ করতে পারবেন। তারপর হচ্ছে প্রফেশনাল ফিস, মানে আপনি যদি ওই মেশিনারিজটা ইনস্টল করার জন্য কোনো প্রফেশনাল দরকার পড়ে, সেক্ষেত্রে ওই প্রফেশনালের যে ফিসটা ওইটাও আপনার মেশিনের কস্টের সাথে পিপির সাথে অ্যাড করতে পারবেন। তো এই জিনিসগুলো পিপির কস্টের সাথে অ্যাড হয়ে যাবে। একদম লাস্টে ডিকমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন লায়াবিলিটি, যদি এমন হয় যে ওই মেশিনটা ইউজ করার জন্য আপনি যে সাইটটা নিয়েছেন ওইটা লায়াবিলিটি থাকে যে ওইটা পরবর্তীতে আবার রেজিস্ট্রেশন করে ফেলবেন, সেই ক্ষেত্রে ওই কস্টটা আসবে।
ওই লাইবিলিটির যে কস্টটা ওইটা আসবে। তো এই যে রেজিস্ট্রেশন বা ডিকমিশন, এটা হচ্ছে মানে মনে করেন অনেক সময় এরকম থাকে যে একটা লাইবিলিটি থাকে, কোনো একটা মেশিনারিজ একটা জায়গায় কোনো একটা প্ল্যান্ট বসাচ্ছেন, তো ওই জায়গাটা মানে আগে যেরকম ছিল সেরকম করে দেওয়ার একটা মানে লাইবিলিটি থাকে, রেজিস্ট্রেশন করে দেওয়া। কারণ আপনি যখন প্ল্যানটা বসাচ্ছেন তখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আপনাকে অনেক কিছু ভাঙতে হবে বা অনেক কিছু মাটি কুটতে হইতে পারে। যেমন ব্রিক ফিল্ড, যারা ইট বানায় ওখানে দেখবেন ওরা বিভিন্ন জায়গা লিজ নিয়ে ইটের মানে ইটের ভাটা বা ব্রিক ফিল্ডগুলো করছে। তো ওই ক্ষেত্রে ওই জায়গা থেকে তারা মাটি কাটে, আরও বিভিন্ন কিছু করে। তো ওদের একটা লাইবিলিটি থাকে যে তারা যখন এটা অফ করে দিবে, ওখান থেকে চলে যাবে, তখন ওই জায়গাটা আগে যেরকম ছিল সেরকম রিস্টোর করে যেতে হবে। তো এরকম যদি লাইবিলিটি থাকে, এটাও আপনার ওই পিপির সাথে অ্যাড হয়ে যাবে, কস্টটা অ্যাড হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে আপনার পারচেস করার সময়। এখন সেলফ কনস্ট্রাক্টেড যদি হয়, মানে পিপিটা যদি আপনি নিজে করেন, সেক্ষেত্রে আপনি ওই পিপিটা মানে করার জন্য যে ম্যাটেরিয়াল দরকার, ওই ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল, অ্যাকচুয়াল কস্ট অফ লেবার, অ্যাকচুয়াল কস্ট অফ ওভারহেড, এগুলো আসবে। এগুলোর সাথে ইনস্টলেশন অ্যান্ড অ্যাসেম্বলি কস্ট, ট্রায়াল অ্যান্ড রান এক্সপেন্স, বরিং কস্ট, প্রফেশনাল ফিস, ডিকমিশন অ্যান্ড রেস্টোরেশন লাইবিলিটি, এগুলো অ্যাড হয়ে যাবে। মানে এই জিনিসগুলো অ্যাড হয়ে ওই পিপির কস্টের সাথে আসবে। এরপর এক্সচেঞ্জ, হোয়েন পিপি অ্যাকোয়ার্ড বাই ট্রান্সফার অফ আদার অ্যাসেটস, যখন আপনি নিজের ব্যবসায় কোনো অ্যাসেটস, এক্সিস্টিং অ্যাসেটস ট্রান্সফার করে আরেকটা পিপি অ্যাকোয়ার করবেন, সেক্ষেত্রে কী হবে? অ্যাকোয়ার পিপি আর রেকর্ডেড অ্যাট ফেয়ার ভ্যালু ইফ এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স। মানে আপনি যে অ্যাসেটসটা অ্যাকোয়ার করেছেন ওইটা আপনার ফেয়ার ভ্যালুতে ওইটাকে রেকর্ড করতে হবে। ফেয়ার ভ্যালু মানে ওই অ্যাসেটটার যে মার্কেট প্রাইস বর্তমানে চলতেছে, ওই ভ্যালুতে আপনাকে ওইটা বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করতে হবে, যদি এটার কমার্শিয়াল সাবস্টেন্স থাকে। যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, সেক্ষেত্রে কি আছে দেখেন, নো কমার্শিয়াল সাবস্টেন্স, ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেটস গিভেন। মানে আচ্ছা, আগে কমার্শিয়াল সাবস্টেন্স কি এটা একটু বুঝি। কমার্শিয়াল সাবস্টেন্স এখানে দেওয়া আছে দেখেন, হোয়েন কনফিগারেশন অফ ওয়ান অ্যাসেটস ডিফার ফ্রম আদার্স, যখন একটা অ্যাসেটের কনফিগারেশন যেটা ওইটা অন্য একটা অ্যাসেটের সাথে মিলবে না, একই রকম হবে না। আর হোয়েন ডিউ টু অ্যাকোয়ার্ড অ্যাসেটস ভ্যালু অফ বিজনেস চেঞ্জ, মানে ওই অ্যাসেটসটা অ্যাকোয়ার করার কারণে আপনার বিজনেসের যে এক্সিস্টিং ভ্যালু এটা চেঞ্জ হয়ে যাবে, ওইটাকে তখন বলবে হচ্ছে কমার্শিয়াল সাবস্টেন্স। মানে ওই অ্যাসেট মানে ওইটার কমার্শিয়াল সাবস্টেন্স আছে, মানে একটা অ্যাসেটের সাথে আরেকটা অ্যাসেটের মিল নেই। তো ওই ক্ষেত্রে আপনার যদি মিল না থাকে, মানে একটা অ্যাসেটের সাথে আরেকটা অ্যাসেটের কোনো মিল নেই, আপনি একটা মানে এটা এক্সচেঞ্জ করে আরেকটা নিলে ওই অ্যাসেটটার দাম ডিফারেন্ট হতে পারে, এটার লংজিভিটি ডিফারেন্ট হতে পারে, এটার যে এটা কী বলবো কনফিগারেশন ডিফারেন্ট হতে পারে। তো ওই অ্যাসেটটা মানে যে মার্কেট প্রাইসে আছে, মানে ওই অ্যাসেটের যে মার্কেট প্রাইস, ওই মার্কেট প্রাইসে আপনাকে সেল করতে মানে কস্টটা দেখাতে হবে। যদি এমন হয় যে কোনো কমার্শিয়াল সাবস্টেন্স নাই, মানে দুইটাই সেম টাইপের অ্যাসেটস, মানে একটা কনফিগারেশন তো আরেকটা কনফিগারেশন একদম একই রকম, দুইটার মার্কেট ভ্যালুও সেম, সেক্ষেত্রে আপনার এক্সিস্টিং যে অ্যাসেটটা ছিল ওইটার যে ক্যারিং অ্যামাউন্ট, ওই ক্যারিং অ্যামাউন্টে কিন্তু অ্যাসেটের কস্টটা রিকগনাইজ করতে হবে। তো লাস্ট যে মুড অফ অ্যাকুইজিশন, এটা হচ্ছে ডেফার্ড পেমেন্ট। ডেফার্ড পেমেন্টের একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে ইএমআই দিয়ে আমরা যখন কোনো কিছু কিনি, মনে করেন ইএমআই দিয়ে একটা কার কেনা হয়েছে, কারটার প্রাইস পড়েছে 10 লাখ টাকা। তো এখন 2 বছরের ইএমআই, আমি 2 বছরের ইএমআই দিয়ে 2 বছর পরে আমার টোটাল খরচ পড়েছে ওই কারটার পিছনে, মনে করেন আমাকে আরও 2 লাখ টাকা এক্সট্রা দিতে হয়েছে, মানে 12 লাখ টাকা। তো এই যে ডেফার্ড পেমেন্টের কারণে আমাকে 2 লাখ টাকা এক্সট্রা দিতে হচ্ছে। এখন আমি যখন বিপিটা রেকগনাইজ করব, প্রথমে আমাকে মানে অ্যাকচুয়াল ওই কার্ডটার যে প্রাইস 10 লাখ টাকা, ওইটা দিয়ে আমাকে রেকগনাইজ করতে হবে। এখানে কি দেওয়া আছে দেখেন, পিপি আর রেকর্ডেড অ্যাট ক্যাশ প্রাইস ইকুইভ্যালেন্ট। ক্যাশ প্রাইস কি? ক্যাশ প্রাইস মিনস ইউ পে দ্য ফুল প্রাইস অফ দ্য আইটেম আপফ্রন্ট, মানে ওই কারের যে ফুল প্রাইসটা ওইটাই আপনাকে মানে রেকগনাইজ করতে হবে কস্ট হিসেবে। এখন এক্সট্রা যে 2 লাখ টাকা, এটা কোথায় যাবে? এটা আমরা ইন্টারেস্ট হিসেবে ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে চার্জ করব। তাহলে যখন ডেফার্ড পেমেন্টে আমরা কোনো অ্যাসেটস বা পিপি অ্যাকোয়ার করব, সেক্ষেত্রে ওই অ্যাসেটের যে প্রাইসটা, অ্যাকচুয়াল যে প্রাইসটা, ওইটা আমরা পিপি হিসেবে দেখাবো, আর এক্সট্রা যে প্রাইসটা আমাদেরকে দিতে হচ্ছে ডেফার্ড পেমেন্টের কারণে, ওইটা আমরা কি করব ইনকাম স্টেটমেন্টে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে চার্জ করব। তো মেইনলি ডেফার্ড পেমেন্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা এরকম হবে।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমাদের অ্যাটেনশন স্প্যান এখন কমে গেছে, এত বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না। তো যাই হোক, আমরা তাহলে এই ভিডিওতে কী কী নিয়ে আলোচনা করেছি, প্রথমে হচ্ছে পিপি অবজেক্টিভ আইএস 16 অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। তারপরে হচ্ছে কোন কোন পিপিগুলো আইএস 16 কাভার হবে না এটা নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে পিপি ডেফিনিশন কি, হোয়াট ইজ পিপি, এটা সম্পর্কে জেনেছি। তারপর কখন রেকগনিশন করব আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে পিপি, এটা সম্পর্কে জেনেছি। আর একদম লাস্টে রিকগনাইজ করার পরে কোন কস্টটাকে রিকগনাইজ করব, কোন কোন কস্টগুলো আমি মানে আমার বুকস অফ অ্যাকাউন্টসে দেখাবো, এটা সম্পর্কে জেনেছি। তো ভিউয়ার্স, আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দিতে। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আইএস 16 পার্ট 2 নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।